জামাত আর বিএনপির মধ্যে একটা বিরাট ফাটল সৃষ্টি, যেটা একটা ভয়ঙ্কর একটা ভুল হচ্ছে, সেটা ওনারা জেনে শুনে করছেন না জেনে করছেন আমি জানি না। একটা ছোটো বাচ্চাও বলে দিতে পারবে যে আমাদের সামান্যতম রাজনৈতিক মানে কনসিয়াসনেস আছে, যেটা করা উচিত না। আপনাদের কিছু কিছু বিষয় আপনাদের ঐক্যের মধ্যে আসা উচিত। আপনারা যেসব ব্যাপারে আপনার ওদের মধ্যে ঐক্যমত আছে এবং আছে আমি জানি, সেগুলো নিয়ে আপনারা কথা বলেন, সেগুলো তুলে ধরেন, যাতে মানুষ জানে যে আপনারা কিছু সেন্সিবল রাজনীতির চর্চা করছেন। আপনারা তাহলে আস্থা অর্জন করতে পারবেন। যেমন আপনারা সবাই ফ্যাসিবাদ বিরোধী, আপনারা আগ্রাসন বিরোধী, এই জিনিসগুলো আপনারা অ্যাড্রেস করুন, এগুলো আপনারা তুলে ধরুন। কিছু কিছু বিষয় আপনাদের এখন অবশ্যই ঐক্যমতে আসতে হবে। আপনি কি ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ বলবেন না সফল বলবেন? আমি মনে করি যে ডক্টর ইউনূসের যে সরকার, সেটার ব্যর্থতা বা সফলতা এখনও যাচাই করার সময় হয়নি, তাদের কাজ শেষ হয়নি। একই সাথে বলবো যে ডক্টর ইউনূসের যে অ্যাচিভমেন্টগুলো, এগুলো মানে আসলেও প্রশংসার দাবি রাখে। এবং আমাদের এই সিনিয়র উপদেষ্টা যে চেষ্টাগুলো করছেন এবং তার যে ভাবমূর্তি পৃথিবীতে, সেটা আমাদেরকে যে কী পরিমাণ উপকার করছে সেটা অনস্বীকার্য। একই সাথে তার প্রশাসনের মধ্যেই আবার এখন পর্যন্ত ফ্যাসিবাদের ছায়া রয়ে গেছে, এখনও ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। তো এখানে একটা খুব অসামঞ্জস্যপূর্ণ একটা ব্যবস্থার মধ্যে আমরা আছি। এটা কোনো রাজনৈতিক, অনেকে বলার চেষ্টা করে যে বিপ্লবের মাধ্যমে অর্জিত, অতএব জনরায়ে এটা গঠিত, কিন্তু আমরা তো সংসদীয় গণতন্ত্র চর্চা করার একটা দেশ। আমাদের মধ্যে আমাদের শহীদ জিয়াউর রহমান, উনি বিরাট মূল্য দিয়ে উনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন এই দেশে, এবং সেটা কি আমরা হারিয়ে ফেলবো? সেটা কি মূল্য নেই? সেটার তো একটা বিরাট প্রয়োজনীয়তা। সেটা ছাড়া তো, রাজনীতি ছাড়া তো মানে দেশে প্রশাসন চলতে পারে না। তো একটা রাজনৈতিক সরকার সেই হিসেবে তো প্রয়োজন, এবং সেটা না থাকার কারণে যত অব্যবস্থাপনা, এবং একটা অংশ জবাবদিহিতা করে যাচ্ছে, একটা অংশ টোটালি জবাবদিহিতার বাইরে, চরম অব্যবস্থাপনা। কারণ হচ্ছে যে মানে কয়েকদিন আগে আইন উপদেষ্টা বলেই ফেললেন যে আমাদের ভুল আছে এবং আমরা কিছু জায়গায় ভুল করছি, বাট ওনাদের আসলে ভুল করার তো অবকাশটা ছিল না। হ্যাঁ, তো এটা আমরা মেনে নিতেই পারি না, বিশেষ করে আমরা যারা এত ত্যাগ স্বীকার করেছি। হ্যাঁ, এত ত্যাগ স্বীকার করেছি। আমার বাবা হারিয়েছি, আমাদের জীবন থেকে 15টা বছর হারিয়ে গেছে, একটা পরিবার ছিল না আমার। হ্যাঁ, আমি বলতে গেলে মানে প্রবাসে আমরা যেমন মানে একটা আইসোলেটেড লাইফ লিড করেছি, মানে সমাজে মিশতে পারিনি, পরিচয় দিতে পারিনি, আমাদেরকে মানে কেউ দাওয়াত দেয় না, কেউ আমাদের সাথে মিশতে চায় না, এরকম একটা ব্যাপার হয়েছিল যে মানে বিরোধী দলগুলোর সাথে। তো ওই অবস্থা থেকে ইউনূস সরকার এসেছে এবং এসে একটা কঠিন সময় হাল ধরেছে, এবং এটা আসলে ডক্টর ইউনূসের কারণে এটা সম্ভব হয়েছে। উনি না থাকলে দেশে একটা, আমার ধারণা যে একটা সিভিল ওয়ার সৃষ্টি হয়েছে। তো এবং আজকে আমি নিউজে শুনলাম যে উনি বলছেন যে দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। এখন কথা হচ্ছে যে সেখান থেকে আবার এটা কেন হলো এখন? তার মানে তো ওনাদের বিফলতা আছে এখন, এবং সেটার একটা সুরাহা হচ্ছে যে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যেন এগোই। এখন একটা দল বা কিছু দল বারবার নির্বাচন বলে চেঁচাচ্ছে। এখন কথা হচ্ছে যে সাধারণ জনগণ সেটা বলছে কিনা। হ্যাঁ, সাধারণ জনগণকে সাথে না পেলে তো সেটা কায়েম হবে না। সাধারণ জনগণ কি চায়? তারা চায় তাদের যেই মানে খাদ্যদ্রব্য মানে তারপরে খাদ্যদ্রব্যের মূল্য, সেগুলো সহনীয় পর্যায়ে থাকুক, তারা যেন চাল একটা রিজনেবল প্রাইসে কিনতে পারে, তারা যেন সুচিকিৎসা পায়, এবং তারা যেন রাস্তায় বেরোলে তারা নিরাপত্তা পায়, এবং বা দুর্ঘটনা যেন না ঘটে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে একটা প্রবলেম, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা চরম অবনতি ঘটেছে, সেটা অ্যাড্রেস করা এত জরুরি। এখন এটাকে অ্যাড্রেস না করে আপনি যদি বারবার রাজনীতি মানে নির্বাচন এগুলো বলতে থাকেন, তখন জনগণের কাছে আপনি গ্রহণযোগ্যতা পাবেন না। তাহলে আমাদের যেটা করতে হবে, সামগ্রিকভাবে কিছু জায়গায় সবগুলো দলকে কিছু জায়গায় তাদের একটা কনসেনসাসে পৌঁছতে হবে, কিছু বিষয় তাদের ওই ঐক্য বা মানে অ্যাগ্রিমেন্টে আসতে হবে যে, এবং এই জিনিসটার ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না, উইল ওয়ার্ক টুগেদার অন দ্যাট। হ্যাঁ, সেটা করা যাচ্ছে না বলে যেটা হচ্ছে যে ওই অরাজকতা সৃষ্টি হয়েছে। মানে দলগুলোতেও দেখা যাচ্ছে নিজেদের মধ্যেই মানে নিজেদের উপরেই নিজেদের কন্ট্রোল থাকছে না। ওনারা মানে বড় নেতারা একটা কথা বলছেন, তৃণমূল একটা কাজ করছে, জনগণ এখানে জানে না কার কাছে যাবে। সরকারি অব্যবস্থাপনা, হ্যাঁ, তারা তো সবাই প্রফেসর ইউনূসের কাছে গিয়ে পার্সোনালি বলতে পারছে না ওনার কাছে, আর কিন্তু ওনার আন্ডারে যারা কাজ করছেন, যারা ওনার সরকারটাকে সাকসেসফুল করবেন, তারা যদি তাকে ফেল করিয়ে দেয়, তাহলে তো একটা ডিজাস্টারের দিকে যাব আমরা। তো বিষয়টা হচ্ছে এরকম যে
আমাদের যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাচ্ছেন তাদের আসলে জনগণের কাছে আগে যেতে হবে। জনগণ এখন এই মুহূর্তে চাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক হোক, এবং এটার সাথে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে কন্ট্রোলে এই সরকার আনতে পারেনি। তো এখানে প্রত্যেকে রেসপন্সিবল। এবং দুর্নীতি কেন জড়িত? বিচার ব্যবস্থাতে দুর্নীতি। তাহলে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কীভাবে ক্লিয়ার হবে, মানে কীভাবে ঠিক হবে? তো এই জিনিসটা অ্যাড্রেস করলে আস্থা আসবে, তখন তারা নির্বাচন চাচ্ছেন সেটার মধ্যে তারা একটা কমপ্লিট একটা মানে মানুষের কাছ থেকে যেটা মানে মানুষ তাদের সাথে এগিয়ে আসবে এই দায়িত্বটা। এবং আমার মনে হয় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার মধ্যে যেরকম সরকারের ব্যর্থতা, সেরকম রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে, তারেক রহমান বারবার বলছেন যে এগুলো বন্ধ করতে। হ্যাঁ, এগুলো তার দলের কারণে যদি কোনো ধরনের অরাজকতা এবং বেআইনি পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে সেটা টোটালি বন্ধ করতে, ওনার কোনো সাপোর্ট নেই এইসব ব্যাপারে, এবং উনি খুবই স্ট্রিক্ট একটা অবস্থানে আছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওনার যে নেতারা, যে সিজনড রাজনীতিবিদরা 15 বছর যারা সাফার করেছেন, তারা এটাকে বাস্তবায়িত করছেন না, নাকি তাদের মধ্যে আন্তরিকতার অভাব, কী কারণে? আবার তারা বলছেন তারা নির্বাচন চাচ্ছেন। তো ওনার নির্বাচন চাচ্ছেন অথচ এই ব্যবস্থাটাকে ওনারা অ্যাড্রেস করছেন না, তাহলে কি করে হলো? এই অবস্থাতে আপনারা যদি আগের মতন আমি এটা চাই, এই জামাত এসে বলবে আমি এটা চাই, বিএনপি এসে বলবে আমি এটা চাই, তারপরে নতুন যে দল হয়েছে তারা এসে বলবে আমরা এটা চাই, এটাতে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে ফ্যাসিবাদ, এবং যারা চাচ্ছে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে তারা। তো এই জিনিসগুলো কি জানি না আমরা? সাধারণ মানুষরাও জানে, রাজনীতিবিদরা জানেন না, তাহলে অ্যাড্রেস করছেন না কেন? মানে এলিফ্যান্ট ইন দ্য রুম, ওটাকে কেউ অ্যাড্রেস করে না, মানে অদ্ভুত একটা ব্যাপার। এবং আমরা মেনে নিতে পারি না এই যে একটা অবস্থা অরাজকতার, যে কারণে আজকে প্রধান উপদেষ্টা এটা বললেন যে দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং যাতে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে। এই সুযোগটা নিলে ক্ষতি আপনারা আমার কার হবে না ক্ষতি, আপনারা বলেন? তো এটার দায়িত্ব সবাইকে নিতে হবে আমি মনে করি, এবং যার কারণে আমি আসলে একজনকে দোষ দিতে পারি না। এই সরকারকে বলবো যে আপনারা ব্যর্থ হচ্ছেন, আর এনাদেরকে বলবো যে না আপনারা সঠিক কাজ করছেন, এভাবে বলতে পারি না। আসলে এখানে সবার দায়িত্ব নিতে হবে, এবং দেশের মধ্যে যে একটা বিভাজন সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, জামাত আর বিএনপির মধ্যে একটা বিরাট ফাটল সৃষ্টি, যেটা একটা ভয়ঙ্কর একটা ভুল হচ্ছে, সেটা ওনারা জেনে শুনে করছেন না জেনে করছেন আমি জানি না। একটা ছোটো বাচ্চাও বলে দিতে পারবে যার মধ্যে সামান্যতম রাজনৈতিক কনসিয়াসনেস আছে, যেটা করা উচিত না। আপনাদের কিছু কিছু বিষয় আপনাদের ঐক্যের মধ্যে আসা উচিত। আপনারা যেইসব ব্যাপারে আপনার ওদের মধ্যে ঐক্যমত আছে এবং আছে আমি জানি, সেগুলো নিয়ে আপনারা কথা বলেন, সেগুলো তুলে ধরেন, যাতে মানুষ জানে যে আপনারা কিছু সেন্সিবল রাজনীতির চর্চা করছেন। আপনারা তাহলে আস্থা অর্জন করতে পারবেন। যেমন আপনারা সবাই ফ্যাসিবাদ বিরোধী, আপনারা আগ্রাসন বিরোধী, এই জিনিসগুলো আপনারা অ্যাড্রেস করুন, এগুলো আপনারা তুলে ধরুন। কিছু কিছু বিষয় আপনাদের এখন অবশ্যই ঐক্যমতে আসতে হবে। আজকে প্রধান উপদেষ্টার মুখে এই কথাটা বলা যে দেশে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে বা ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন, এটা একটা ভয়ঙ্কর একটা সংকেত। এবং আরেকটা কথা হচ্ছে, তারেক রহমান বলেছেন যে জবাবদিহিতার অভাব, এটাও একটা কারণ। জবাবদিহিতার অভাব সবখানে, বড় দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে তো বটেই। এবং একটা সংসদীয় গণতন্ত্র নেই, সংসদ নেই, জবাবদিহিতা হবে কোথায়? পলিসি যেগুলো নির্ধারিত হচ্ছে ডিসকাস হচ্ছে না, তাহলে এটা হবে কোথায়? সো সব কিছু জরুরি আমাদের, এবং ওনাদের এই জন্য আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আগের মতো করে বা একটা নর্মাল দেশে যেভাবে চলে যাচ্ছে আমরা একজন আরেকজনের বিরোধিতা করব, ওটা না। আমরা এখন একটা স্পেশাল সার্কামস্টান্সের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা স্পেশাল সময়। এই সময়টা সাধারণ সময় নয়। তো আমাদের কশাস এক্সট্রাঅর্ডিনারি টাইমস, এটা তো এক্সট্রাঅর্ডিনারি মেজার্স আমাদের নিতেই হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা
কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।